নাওরা, ঠিক আছিস তুই? কেমন অসুস্থ দেখাচ্ছে তোকে। ঠিক আছে আমি, কিছুই হয়নি। না, তুই ঠিক নেই। সকালে খেয়েছিস কিছু? হ্যাঁ রে, খেয়েছি আমি, চিন্তা করিস না তো। নাওরা আসার পর থেকেই আজ চুপচাপ আছে, কিন্তু সে তো চুপচাপ থাকার মেয়ে না। নিশ্চয়ই শরীর ভালো নেই আজ। নাওরা যতই চিন্তা করতে না করুক, তাকে দেখে বোঝা যাচ্ছে তার শরীর ভালো নেই। রূপা রিচি দুজনেই আজ শান্ত আছে। নাওরাকে একবার বলেছে ও একসাথে ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসতে, তবে নাওরা যায়নি। অন্যান্য টিচারদের ক্লাসের সময়ও নাওরা চুপচাপ ছিল। বেঞ্চে মাথা নিচু করে বসেছিল, তবে কিছু না বলাই কারো চোখে পড়েনি তাকে। নাফসানের ক্লাসের সময় নাফসান এসে শুরুতে নাওরাকে দেখতে পায় না, তবে পরবর্তীতে নাওরাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে ডাকে তাকে, মিস মুনতাহা। নাওরা উঠে দাঁড়ায়, তবে মাথা নিচু করেই, জি স্যার। আপনি কি অসুস্থ মুনতাহা? নো স্যার, আমি ঠিক আছি। নাফসান ঠিকই বুঝে নাওরা ভালো নেই, সেটা নাওরার চোখে মুখে ফুটে উঠেছে। তারপরও জিজ্ঞাসা করে, গত ক্লাসে যা পড়িয়েছিলাম বুঝেছেন আপনি? কিন্তু নাওরা তো গত ক্লাসটাই করেনি, তাই সে মাথা নিচু করে উত্তর দেয়, নো স্যার, গত ক্লাসে আমি উপস্থিত ছিলাম না। মাঝখান থেকে লামিয়া উঠে দাঁড়িয়ে বলে, স্যার ও গতদিন এসেছিল, তবে ইচ্ছে করেই আপনার ক্লাসটা করেনি, চলে গিয়েছিল। নাফসান এবার নাওরাকে জিজ্ঞাসা করে, ভার্সিটি এসেও কেন ক্লাসে উপস্থিত ছিলেন না আপনি? পড়াশোনাকে কি খেলনা মনে হয় আপনার আপনার কাছে? দুদিন পর পর বলেন আপনি টপিক বুঝেননি, ক্লাস ঠিকঠাক না করে পড়ে বললে লাভ কি? আপনার একার জন্য তো আমি আবার ক্লাস করাতে পারবো না। আপনি ডিপার্টমেন্টের নাম খারাপ করছেন। নাওরা মাথা নিচু করে সব শুনতে থাকে, কিছুই বলার নেই তার। অপরদিকে লামিয়া খুব খুশি, আজ নাফসান তার কথা শুনে উল্টো নাওরাকে বকা দিচ্ছে। তবে নাওরার উপর এসবের কোনো প্রভাব পড়ছে না, তার মাথার একটাই কথা ঘুরছে, সে আজ বাসায় যেতে চায় না, এখনো রাজিয়া বেগমরা যায়নি। কাল বা পরশু যাবে হয়তো। মিস মুনতাহা, ক্লাস শেষে আমার সাথে দেখা করবেন, আপনার পড়াশোনার ব্যাপারে কথা আছে। নাওরা আর কিছু না বলায় নাফসান তাকে বসিয়ে দেয়। নাফসানের এমনিতেই রাগ হচ্ছে নাওরার উপর, তার দেওয়া জিনিস তাকে ফিরিয়ে দিল, এখন আবার মাথা নিচু করে রেখেছে, যেন কত বড় ভুল করেছে সে। যদিও ভুল করেছে নাওরা, তাকে রেখে অন্য ছেলেকে নিয়ে ঘুরেছে। ভার্সিটি এসেও তার ক্লাস না করেও অন্য ছেলের সাথে বসেছিল, এসব নাফসানের আর সহ্য হচ্ছে না। ক্লাস শেষে সবাই চলে গেলেই নাওরা, রূপা, রিচি ক্লাসে বসেছিল। পরপর রাতে, সকালে কি দুপুরে না খেয়ে নাওরার অবস্থা খুবই খারাপ। নাওরা বারবার বলেছে সে একটু রেস্ট করে পরে বাসায় যাবে। রূপা রিচিকে চলে যেতে বলছে, তবুও তারা নাওরাকে একা রেখে যেতে চাইছে না। নাওরা, তোকে স্যার দেখা করতে বলেছিল যে। হুম, তোরা চলে যা, আমি স্যারের সাথে দেখা করে চলে যাব বাসায়। নাওরা, একা যেতে পারবি না, তুই তো শরীর ভালো নেই। আর আমি ঠিক আছি, শরীরটা একটু দুর্বল, এই যা। নাফসানের কাছে যাওয়ার সময় নাওরার সাথে রূপা আর রিচি দুজনেই যায়। নাওরার সাথে তাদেরকে দুজনকে দেখে নাফসান বলে, এখনো যাননি আপনারা? স্যার, নাওরা একটু অসুস্থ, তাই ওর জন্য ছিলাম। কিন্তু আপনাদের বাসা তো অন্যদিকে, তাই না? জি স্যার, কিন্তু নাওরা, তাদের কথার মাঝে হঠাৎই নাওরার মাথা ঘুরে যায়। শরীর দুর্বল থাকায় পড়ে যায় সে। সাথে সাথে তিনজনই নাওরার কাছে দৌড়ে যায়। নাফসান দ্রুত নাওরাকে এক হাতে জড়িয়ে ধরে গালে মৃদু চাপড় দিয়ে ডাকতে থাকে, নাওরা, কি হয়েছে তোমার? উঠো নাওরা। রিচি তাড়াতাড়ি ব্যাগ থেকে পানি বের করে দিতেই নাওরার চোখে মুখে পানি দিতে থাকে। নাওরা জ্ঞান হারায়নি, তবে দুর্বলতায় কোনো প্রতিক্রিয়া দিতে পারছিল না। যেহেতু এখনও তারা ভার্সিটিতে আছে, তাই টিচার হিসেবে নাফসানকে নিজের সম্মানের দিকটাও ভাবতে হবে। তাই নাওরা একটু ধাতস্থ হতেই রূপা রিচিকে বলে নাওরাকে ধরে তার গাড়িতে নিয়ে বসাতে। নাওরা মৃদু স্বরে বলে, আমি ঠিক আছি, একটু শুধু মাথা ঘুরে গিয়েছিল। চুপ থাকো তুমি, একটা কথাও বলবে না। বেয়াদব মেয়ে, সবকিছুতেই অবাধ্যতা তোমার। নাফসানের ধমকে নাওরা চুপ হয়ে যায়। রূপার রিচিও চমকে যায়। নাফসান যেভাবে কথা বলছে, যেন নাওরা তার খুবই কাছের মানুষ। আপাতত তারা এসব নিয়ে না ভেবে নাওরাকে ধরে ডিপার্টমেন্টের বাইরে নিয়ে যায়। নাফসান নিজের সব জিনিস গুছিয়ে নিজেও বেরিয়ে যায়। নাওরাকে গাড়িতে বসাতেই নাফসান রূপা রিচি দুজনকেও গাড়িতে বসতে বলে, কিন্তু তারা জানায় তাদের অন্য কাজ আছে, তাই তারা এখন যাবে না। নাফসান গাড়িতে উঠতে গিয়েও আবার পিছু ফিরে রূপা রিচিকে বলে, নাওরা নিশ্চয়ই তোমাদের কিছু জানায়নি। যেহেতু তোমরা দুজন নাওরার অনেক ভালো ফ্রেন্ড, তাই আশা করি তোমরা কথাটা ছড়াবে না। আমার আর নাওরার বিয়ে হয়েছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ। বাকিটা নাওরা তোমাদের পরে জানাবে। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। রূপা রিচি প্রথমে অনেক অবাক হয়ে যায় নাফসানের কথা শুনে। তাদের বিয়ে হলো কবে? নাওরা তো কিছুই বললো না। নিশ্চয়ই কোনো কারণ আছে, পরে জানাবে হয়তো। রূপা বলে, জি স্যার, বুঝেছি আমরা।
আপনি কোনো টেনশন করবেন না, আমরা কাউকে কিছুই বলবো না। ধন্যবাদ তোমাদের, সাবধানে যাবে তোমরা। আর একটু নাওরার মামিকে ফোন করে বলে দিও নাওরা তোমাদের বাসায় থাকবে আজ। জি স্যার, আমি জানিয়ে দিব। নাফসান তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে গাড়িতে উঠে বসে। নাওরা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। নাফসান গাড়ি চালাতে চালাতে নাওরাকে বলে, হিজাবটা খুলে নাও, আরাম পাবে। লাগবে না, ঠিক আছে আমি। নাফসানের রাগ উঠে যায়, একটা কথাও শুনে না মেয়ে। তাই রাস্তার একপাশে গাড়ি থামিয়ে নিজেই নাওরার দিকে এগিয়ে যায়। নাওরার হিজাবে হাত দিতেই নাওরা চমকে উঠে নাফসানকে হাত দিয়ে আটকায়। কি কি করছেন স্যার? হাত সরাও, তোমার বাধা দিবে না আমায়। কিন্তু স্যার। নাফসান নিজেই নাওরার হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে নাওরার হিজাবের গলার দিকের পিন খুলে মাথা থেকে হিজাবটা নামিয়ে দেয়। গাড়ির খোলা জানালা দিয়ে আসা বাতাসে নাওরা বেশ আরাম পাচ্ছে এখন। নাফসান আর কিছু না বলে আবার গাড়ি চালিয়ে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। গাড়ি থেকে নেমে কিছুই না বলে নাওরাকে সোজা কোলে তুলে নেয়। স্যার, কি করছেন আপনি? নাফসান কোনো উত্তর না দিয়ে নাওরাকে কোলে নিয়ে ফ্ল্যাটে ঢুকে সোজা নিজের রুমে গিয়ে শোয়। তারপর আবারও কোনো কথা ছাড়া রুম থেকে বেরিয়ে যায়। নাওরা চুপচাপ বিছানায় শুয়ে আছে, শরীরে একদমই শক্তি পাচ্ছে না সে। না খেয়ে এই অবস্থা হয়েছে তার। কিছুক্ষণ পর নাফসান প্লেটে করে খাবার নিয়ে হাজির হয়। এসে নাওরাকে ডেকে তুলে খাবার খেয়ে নিতে বলে। নাওরা কষ্ট করে উঠে বসে খাবার দেখেই ভিতর থেকে গুলিয়ে ওঠে। এখন তার একদমই খাবার খেতে মন চাইছে না। আমি খাবো না স্যার, কেমন যেন লাগছে আমার। কেমন লাগছে জানি না, খেতে মন চাচ্ছে না। সকালে কি খেয়েছো? নাওরা এখন সত্যি কথাই বলে, খাইনি কিছুই। গতদিন সকালে খেয়েছিলাম। নাফসান অবাক হয়ে যায়। পুরো একদিন টানা কিছুই খায়নি সে। নিশ্চয়ই না খেয়ে গ্যাস্ট্রিক হয়ে গেছে। তাই ভিতরে ক্ষুধা আছে, তবে খেতে মন চাচ্ছে না। খাওনি কেন? এমনি, ইচ্ছে করেনি। নাওরা বলবে না বুঝেছে, তাই নাফসান এবার নিজেই খাবার নিয়ে নাওরার মুখের সামনে ধরে বলে, নাও মুখ খোলো। খাবো না। নাড়ু না করলেও নাফসান জোর করে নাওরাকে খাইয়ে দিতে থাকে। না চাইতেই নাওরাকে খেতে হয়। তবে খাবার শেষে হঠাৎ নাওরার আরও অস্বস্তি হতে থাকে। মুখ চেপে ধরে নাওরা কোনো রকমে ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। পিছু পিছু নাফসান গিয়ে নাওরাকে ধরে রাখে। তারপর নাওরার শরীর আরও দুর্বল হয়ে যায়। নাওরাকে ধরে নিয়ে নাফসান এনে বিছানায় শুয়ে দেয়। কোনো রকমে হিজাব বোরকা খুলে দেয়। বমির পর নাওরার যেন কোনো হুঁশ জ্ঞান নেই। বেহুশের মতো বিছানায় পড়ে আছে। নাফসান কোনো রকমে নাওরাকে তুলে একটা ওষুধ খাইয়ে দেয়। তারপর নাওরা ওভাবে শুয়ে ঘুমিয়ে যায়। নাফসান একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে গিয়ে সব পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। নাওরা শান্ত মেয়ের মতো ঘুমাচ্ছে তখন। নাফসান এসে কিছুক্ষণ নাওরার মাথায় কাছে বসে থাকে। নাওরার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে থাকে সেই পিচ্ছি নাওরা আর এই নাওরার চেহারায় বেশ পরিবর্তন হয়েছে। তবে স্বভাবের কোনো পরিবর্তন হয়নি, এখনো আগের মতো রয়ে গেছে। কিছুক্ষণ পর নাফসান উঠে গিয়ে নাওরার জন্য নরম খাবার রান্না করে আনে। না খেলে শরীর আরো খারাপ হয়ে যাবে। রান্না করে করে গিয়ে নাওরাকে ডাকে, নাওরা উঠো এবার। নাওরার একদমই উঠতে মন চাচ্ছে না। তার চোখে প্রচুর ঘুম। ঘুম ঘুম চোখে বলে, আরেকটু পরে খেয়ে পরে ঘুমাও, উঠো আগে। জোর করে নাওরাকে ঘুম থেকে তুলে। নাওরার ঘুম ভাঙতেই দেখে তার পরনে বোরকা নেই, শুধু বাসায় 3 পিস পরা। আমার বোরকা খুলে দিয়েছি আমি। আপনি আমাকে ধরছেন কেন? দূরে সরুন। অভিনয় বাদ দাও, আগে খেয়ে নাও। আপনার কি মনে হয় আমি অভিনয় করছি? অভিনয় তো করছেন আপনি। বাসায় এনে খাবার রান্না করে খাওয়াচ্ছেন, সেবা করছেন কেন? 2 দিন পরে ছুটি ফেলে দেওয়ার জন্য? নাফসান বুঝে না কেন নাওরা তার সাথে এমন ব্যবহার করছে, তবু নিজেকে শান্ত রেখে বলে, আগে খেয়ে নাও, পরে যা বলার বলো। খাবো না। আপনার খাবার নিয়ে যান সব। আমি বাসায় যাব। যাবে না, যেখানেই থাকবে। কি? এখানে আপনার সাথে থাকবো? নো, নেভার। আমার সাথে থাকার অনেক ইচ্ছা বুঝি? আমি তো শুধু এখানে থাকার কথা বলেছি, আমার সাথে নয়। নাহলে নিজের কথাতেই লজ্জা পড়ে যায়। তবুও নিজেকে ডিফেন্ড করতে বলে, ওই একই হলো। আমি এখানে থাকবো না। এবার নাফসান একটা ধমকে নাওরাকে চুপ করিয়ে দেয়। কিছুটা রেগেই বলে, অনেকক্ষণ ধরে তোমার এসব সহ্য করছি, কি ভেবেছো এতদিন কিছু বলিনি বলে এখনো কিছু বলবো না? যে ঘরে স্বামীকে বসিয়ে রেখে বাইরে অন্য ছেলে নিয়ে ঘুরবে, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো? এমন অপবাদ নাওরা মানতে পারে না। সে কখন বাইরের ছেলে নিয়ে ঘুরলো? এবার নিজে জোরে বলে ওঠে, ওই ওয়েট, আমি কখন ছেলে নিয়ে ঘুরলাম? নিজের দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছেন কেন? নিজে যে বিয়ে ঠিক অবস্থায় আমাকে বিয়ে করে বসে আছেন, সেটার বিচার কে করবে? আমার বিয়ে আবার কবে ঠিক হয়েছে?
কি ভেবেছেন আমি জানতে পারবো না লামিয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়নি? সত্যি কথা বলবেন। রাফসান চুপ থেকে বাবার কথা মনে পড়ে। রাশেদুল খান তাকে বারবার একটা মেয়ের কথা বলতো, বাবার বিজনেস পার্টনারের মেয়ে। এটাই কি লামিয়া নাকি? নাফসান হঠাৎই নাওরার মুখে খাবার ঠেলে দিয়ে বলে, আগে খাবার খেয়ে নাও, পুরো সব ক্লিয়ার করছি। নাওরা আবারও কিছু বলতে গিয়ে নিলে নাফসান কোনো সুযোগ না দিয়ে খাবার খেয়ে শেষ করে। খাবার শেষ হতেই নাওরা বলে, আমাকে বাচ্চা পেয়েছেন, খাবার খাইয়ে মুখ অফ করতে চাচ্ছেন। আমার মুখ বন্ধ হবে না আজ। আজ বলবো আমি। কি ভেবেছেন আপনি আমাকে? আমি আপনাকে ভালোবাসি বলে সবসময় মুখ বন্ধ রাখবো? নাফসান হঠাৎই থেমে বলে, কি বললে? নরা নিজেও থতমত খেয়ে গেছে। এভাবে ভালোবাসার কথা বলে ফেললো সে। ধ্যাত, আগে তো ফোনে বলেছিল, আর আজ তো সরাসরি। ইস, আমতা আমতা করে বলে, কোথায় কি বলেছি আমি? ভালোবাসার কথা বললে বোধহয় বেশি শোনেন আপনি। আমি মোটেও ভালোবাসার কথা বলিনি। আমি তো আমার জামাইকে ভালোবাসবো, আপনাকে না। নাফসান নাওরার দিকে এগিয়ে আসতেই নাওরা বিছানাতেই আরো পিছিয়ে যায়। সম্পূর্ণ ফ্ল্যাটে তারা দুজনে আছেন, আর তো কেউ নেই। নারু একটু ভয় পেয়ে যায়। নাফসান তার কাছে এসে জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ডকে? আপনি? ভালোবাসবে কাকে? জামাইকে। তোমার জামাইকে? জামাই নেই আমার। নাফসান এবার পিছিয়ে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি মেয়েটা, হাজবেন্ড সে, অথচ জামাই না। ভালোবাসবে জামাইকে, হাজবেন্ডকে না। মাথা ঠিক আছে তোমার? আমাকে আপনার পাগল মনে হয় নাকি? না, আস্ত গর্দভ বোকা মনে হয়। নাওরা রেগে ফুঁসতে থাকে। নাফসান তাকে এভাবেই রেখে রুম থেকে বেরিয়ে যায়। নাফসান বেরিয়ে যেতেই নাওরা উঠে তার বোরকা খুঁজতে থাকে। সে থাকবে না এখানে আর, চলে যাবে এখনই। যদিও বাইরে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, তবুও সে চলে যাবে। নাফসান রুমে এসে নাওরাকে এভাবে চারিদিকে সব খোঁজাখুঁজি করতে দেখে বলে, কি খুঁজছো? আমার বোরকা কোথায় রাখছেন? দেন, আমি তাড়াতাড়ি। অন্যের জামাইয়ের বাসায় আমি থাকবো না, আমি চলে যাব। রাত হয়ে গেছে, আজকে থেকে যাও। আপনি তো সাহস কম না? আপনার হবু বউকে আমি সব বলে দিব। আপনি আমাকে জোর করে ধরে রেখেছেন, আপনার জন্য শুধু শুধু আমি কথা শুনতে যাব কেন? এবার নাফসান নাওরাকে অবাক করে দিয়ে হঠাৎই পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। সাথে সাথে নাওরা বরফের মতো শক্ত হয়ে যায়। নাফসান ওভাবেই ধরে রেখে বলে, শান্ত হও নাওরা, আমাকে সব ক্লিয়ার করতে দাও। আমার কোনো বিয়ে ঠিক হয়নি, কোনো হবু বউ নেই আমার, আছে শুধু একটা অভদ্র বউ। নাওরা এবার আর কিছুই বলতে পারে না। তাকে এভাবে অবাধ্য, অভদ্র বলছে, তবুও সে উত্তর দিতে পারে না। সে তো এখন নড়চড় করতে পারছে না, একেবারে জমে গেছে যেন। যাক, তোমাকে শান্ত করার উপায় পাওয়া গেল, এখন থেকে এটাই প্রয়োগ করব, বলে নাওরাকে এনে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসে। নাওরা এখন আর কিছুই বলছে না। নাফসান নিজের ফোনটা হাতে নিয়ে বড় ভাই নাশিদকে ফোন দেয়। ফোন রিসিভ হতে লাউড স্পিকারে দেয়, ভাইয়া, জাহাঙ্গীর আঙ্কেলের মেয়ের নাম কি? হঠাৎ নাম জিজ্ঞাসা করেছিস যে, বিয়ের জন্য রাজি হয়েছিস? তাহলে নামটা বলো আগে। লামিয়া বোধ হয়, তোদের ইউনিভার্সিটিতেই পড়ে। হঠাৎ নাম জিজ্ঞাসা করলি যে? লামিয়ার সাথে দেখা হয়েছে, পছন্দ হয়েছে মেয়েকে? আমি বিয়ের ব্যাপারে আগে যেন কি বলেছিলাম, কি আবার রাজি হসনি? মেয়ের পরিচয় না জেনে মানা করে দিয়েছিলে, এবার তো জানালাম পরিচয়, এখন আবারও মানা করে দিলাম, রাজি নই বিয়েতে, বলেই নাফসান ফোন কেটে দেয়। তারপর নাওরার দিকে তাকিয়ে বলে, শুনেছ তো কি বললো ভাইয়া? আমি কিছুই জানতাম না এসব, না জেনেই না করে দিয়েছিলাম। তাহলে বিয়েটা ঠিক হলো কিভাবে? নাওরা শান্ত স্বরে বলে, তো কি, আমাদের বিয়েটাও সঠিক নয়। আপনি তো এটাও মানেননি। তুমি শিওর? আপনিই তো বলেছেন মানেননি, ডিভোর্স দিবেন আমায়। ডিভোর্সের জন্যই কি এতগুলো টাকা খরচ করে তোমায় বিয়ে করেছি আমি? তুমি এত বকা কেন না ওরা? একবারও তোমার মাথায় আসলো না কতগুলো মানুষ এসে আমাদের নিয়ে বাজে কথা বললো, আর আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম কেন? রাস্তা ভুলে যাওয়া, জোর করে বিয়ে, সব কেমন আজগুবি কাহিনী মনে হলো না তোমার? না, ওরা বিস্ময় নিয়ে নাফসানের দিকে তাকাই। কি বলছে সব? নাফসান কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা ঠিক, সম্পূর্ণটা একটা হঠাৎ প্ল্যান ছিল আমার। এমন কিছু করবো ভাবিনি, তবে ভাগ্যে এটাই ছিল বোধহয় আমাদের। নয়তো কেন তুমি সেদিন বাসে ঘুমিয়ে এতটা দূরে চলে যেতে গেলে? গেলে তো গেলেই, দেখা হলো আমার সাথেই, কেন হবে এসব? নওরা বিস্ময় নিয়েই ভাবতে থাকে সেদিনের কথা। বাসে সে কখনোই ঘুমায় না, লোকাল বাস এগুলো, অনেক দূর পর্যন্ত তাদের যাত্রা। নাওরা শুধু তার প্রতিদিনের যাত্রাপথটুকুই চিনে, এর বেশি কথাও সে যায়নি, চিনেও না। সেদিন হঠাৎ কি হলো, সে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙতেই বুঝে
অনেক দূর চলে এসেছে সে। বাসের সবার সাথে তাকেও নেমে পড়তে হয়। তারপর সে অনেকটাই ভয় পেয়ে যায়। চারদিক অন্ধকার হয়ে যায়। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখনই সামনে একটা গাড়ি এসে থামতেই সে নাফসানকে দেখতে পেয়েছিল। অচেনা জায়গায় পরিচিত একজনকে পেয়ে সে স্বস্তি পেয়েছিল। যদিও ছাড় হয় তার, তবুও তো পরিচিত। নাফসানও তাকে দেখেই এগিয়ে এসেছিল। তারপর কি হলো? রাস্তায় হারিয়ে ফেললো। হঠাৎ কিছু ছেলে এসে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো। কিছু মুরব্বিও ছিল সেখানে। কে একটা হুড়োহুড়ি অবস্থার মাঝে তাদের নিয়ে কাছের একটা কাজ অফিসে নিয়ে যায়। ওরা অনেকবার তাদের বোঝাতে চায় যে তারা রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু তারা কোনো কথা না শুনেই তাদের বলে ওরা নাকি রাত বিরেতে বাইরে খারাপ কাজ করছে, ওদের ধরে নিয়ে বিয়ে দিয়ে দেওয়া উচিত। এসব বলে এক প্রকার জোর করেই তাদের বিয়ে দিয়ে দেয়। নাফসানকে বলতেই নাফসান যেন সহজেই কাগজে সাইন করে দিয়েছিল। তবে নাওরা কান্না করেছিল অনেক। কান্না করতে করতেই কবুল বলেছিল সে। বিয়ে নিয়ে একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে, এভাবে তার বিয়ে হবে তা সে কখনো ভাবেনি। বিয়ের পর তাদের কাবিননামাটা নাফসান নিজের কাছেই রেখেছিল। তবে নাওরা ভয় পেয়ে গিয়েছিল অনেক। নাফসান সবাইকে জানিয়ে দিয়ে তাকে ছেড়ে দিলে কি হবে তার? মামা মামিও যদি তাকে বিশ্বাস না করে, তবে তার তো আর বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। তাই তো নাফসানের কাছাকাছি থাকার চেষ্টা করেছে। চেয়েছে হয় এই বিয়েটা টিকে থাকুক, নয়তো কেউ না জানুক। সে স্বার্থপর হতে চেয়েছে, শুধু নিজে ভালো থাকার কথাটাই চিন্তা করেছে, কারণ এটা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। কিন্তু এখন তো দেখছে সবই একটা প্ল্যানের অংশ ছিল। সবটাই নাফসানের প্ল্যান। আর এই প্ল্যানের বিয়েটা টিকে রাখার জন্য নাওরা কত চেষ্টাই না করলো। এখন নাফসানকে কি করা উচিত তার? তাকে এতটা চিন্তায় ফেলার জন্য অবশ্যই নাফসানের শাস্তি পেতে হবে। এসব ভেবেই নাওরা নাফসানের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। যেন এবার নাফসানের পালা।